বাবার ইচ্ছে পূরণ করতে এবার হানিমুন অবধি যেতে বাধ্য হলো স্রোত সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে থাকে যে এখন তাকিয়ে আমার দিকে দেখছো কি, যাও গিয়ে প্যাকিং করো এখন, এছাড়া তো কোনো উপায়ও নেই। কারণ তোমাকে বিয়ে করাটা বাবার ইচ্ছে ছিল ঠিক যেমন, ঠিক সেরকম এখন বাবার যখন আমাদের হানিমুনটাও প্ল্যান করে ফেলেছে, তাহলে তো আমাদেরকে সেটাও করতে হবে। কারণ বাবার অর্ডারে তো আমাদের এখন উঠতেও হবে, বসতে হবে, তাই না? এখন জীবনে তো এটাই বাকি আছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আমি আপনার বিরক্তির কারণটা খুব ভালো করেই বুঝতে পারছি। ঘোরা নিয়ে আসলে আপনার কোনো প্রবলেম নেই। আপনার প্রবলেম তো এই জায়গাটাতেই হচ্ছে যে আমি আপনাকে সঙ্গ দিব। আপনি ভাববেন না, আমি নিজেকে যথেষ্ট পরিমাণে আপনার থেকে দূরে রাখার চেষ্টা করবো, যাতে আমার কারণে আপনার কোনো রকম কোনো প্রবলেম না হয়। তখন সার্থক বলতে থাকে যে হ্যাঁ, একটা কাজ করতে পারো, আমরা তো যাচ্ছি পাহাড়ে, তুমি বরঞ্চ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দিতে পারো, তাহলে চিরতরে আমি তোমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবো। তখন স্রোত বলতে থাকে যে না না স্যার, এত তাড়াতাড়ি আমি আবার আপনাকে মুক্তি দিতে রাজি নই। কারণ আর যাই হোক না কেন, একটা বছর যখন আমার কাছে সময় আছে, তাহলে আপনার মাথাটা চিবিয়ে না খাওয়া পর্যন্ত আমিও শান্ত হব না। কারণ আমি যদি এখনই মরে যাই, তাহলে আপনি একবারও ভেবে দেখেছেন যে আমি তো ভূত হয়ে আপনাকে সব সময় জ্বালাতন করবো, তখন নিশ্চয়ই সেটা আপনার ভালো লাগবে না। তার থেকে বরঞ্চ সশরীরে আমি আপনাকে জ্বালাই, সেটাই ভালো হবে, তাই না? তখন এই কথা বলার মতো সার্থক বলে থাকে যে এখনই যে পরিমাণে আমার সাথে তর্ক করছো, তাতে তো বোঝাই যাচ্ছে যে হানিমুনে গিয়ে যে না জানি আমার কি নাজেহাল অবস্থা তুমি করবে। স্রোত অন্যদিকে স্রোত হাসতে থাকে আর বলতে থাকে যে কেন স্যার, আপনার আমাকে দেখে ভয় হচ্ছে? আপনি ভাববেন না, আমি নিজেকে যথেষ্ট পরিমাণে সামলে রাখার ট্রাই করব। কিন্তু আপনিও একটা কথা ভুলে যাবেন না, যে আপনি যে ওই বিছানার মধ্যে ফুটবল ম্যাচটা খেলেন না, সেটা প্লিজ সেখানে গিয়ে অন্তত খেলবেন না। কারণ হোটেল রুমের বেডটা এতটাও বড় দিবে না যে সেখানে আপনার মতন একটা মানুষ ফুটবল খেলতে পারবে। কারণ রাত দিন যখনই আপনি ঘুমোন বেডে, তখনই তো আপনি বেড থেকে পড়ে যান, তাই না? তো সেরকমভাবে আপনি যদি সেখানেও পড়ে যান, তাহলে আপনাকে কে সামলাবে বলুন তো? তখন সার্থকের মুখ ফুসকে হঠাৎ করে বলে ফেলে, কেন আমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য তুমি আছো না আমার পাশে, তুমি আমার পাশে থাকলে আমার চিন্তা কিসের? তখন এই কথা বলা মাত্র স্রোত এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে স্যার, আপনি সকল বিপদ আপদে আমাকেই আপনাকে বাঁচাতে হবে, সেটা কোথায় লেখা আছে বলুন তো? সবসময় আমি আপনার পাশে নাও তো থাকতে পারি। অন্যদিকে স্রোত সার্থক যখন হানিমুনের ট্রিপের উদ্দেশ্যে রওনা হতে যায়, ঠিক সেই সময়ে রাইকে স্রোত যখন বলতে থাকে যে দিদিভাই, কিছুদিনের জন্য আমি শহরের বাইরে যাচ্ছি, তোর যদি কোনো কিছু বলার হয় তাহলে কিন্তু তুই নির্দ্বিধায় আমাকে ফোন করে সকল কিছু জানাবি, ঠিক আছে তো? কারণ তোর চোখ মুখ দেখে আমি অষ্টমঙ্গলের দিনই বুঝতে পেরেছি যে তোর সংসার জীবনে না হয়তো কিছু না কিছু অশান্তি লেগেই রয়েছে, আর সেই অশান্তির প্রভাব কিছুটা হলেও তোর জীবনেও পড়ছে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, মেয়েটা এত দিন বাদে সুখের মুখ দেখেছে, মেয়েটা সার্থকের সাথে হানিমুন গিয়েছে, এই অবস্থাতে আমি যদি এখন আমার প্রবলেমসগুলো ওর সামনে তুলে ধরি, তাহলে হয়তো বা ও ট্রিপে যাওয়ার আগেই ওর এই ট্রিপটা ক্যান্সেল করে দেবে আমার এই অশান্তির বাহানা করে। তার থেকে বরঞ্চ বেটার ওরা ঘুরে আসুক, তারপরে না হয় স্রোতের কাছে গোটা বিষয়টা খুলে বলবো। ও যদি আমাকে কোনো মতে সমাধান দিতে পারে, কারণ একমাত্র ওই আমার শেষ ভরসা, ও যদি আমাকে সমাধান না দিতে পারে, তাহলে যে আমি কার কাছে গিয়ে দ্বারস্থ হব সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, আমি তো ওর অবর্তমানে একবার আঙ্কেলের সাথে গিয়ে দেখা করে আসতে পারি, কারণ আঙ্কেলও তো আমাকে নিজের মেয়ের মতন আদর করে। যদি ও আঙ্কেলের কাছ থেকে কোনো রকম কোনো হেল্প পেতে পারি। অন্যদিকে এই কথা বলা আমার ট্রাই বলে থাকে, এটাই করবো। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারো।